আপনারা এখন আমাদের অন্যতম বড় আসক্তির দিকেই তাকিয়ে আছেন। আপনি যে যন্ত্রটিতে এই ভিডিওটি দেখছেন সেটি সহ হেডফোন, চার্জার এবং ওয়েব সবই চলছে এই শক্তিতে। এতটাই মূল্যবান যে একে বলা হয় হোয়াইট গোল্ড বা সাদা সোনা। আর এটি ছাড়া আমাদের চেনা এই পৃথিবী অচল হয়ে পড়বে। এই ব্যাটারির মূল উপাদান হলো লিথিয়াম। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতেও আমাদের এটি প্রয়োজন। এই মুহূর্তে আমরা চাহিদার তুলনায় যথেষ্ট উৎপাদন করছি না। অনেক কিছু দিয়ে ব্যাটারি তৈরি সম্ভব, যেমন ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম। এমনকি এই আলুও একটি এলইডি লাইট জ্বালানোর মতো বিদ্যুৎ তৈরি করতে পারে। তাহলে আমরা কেন লিথিয়ামের ওপরই এত নির্ভরশীল? আর এটি ফুরিয়ে যাওয়া নিয়ে কি আমাদের দুশ্চিন্তা করা উচিত? লিথিয়াম দিয়ে কেন এত ভালো ব্যাটারি তৈরি হয় তা বুঝতে হলে ব্যাটারি আসলে কিভাবে কাজ করে তা জানতে হবে। আর ব্যাটারির কথা শুনলে হয়তো এমন কিছুই আপনার মাথায় আসে। এটি রিচার্জেবল এবং লিথিয়াম দিয়ে তৈরি। একটি ব্যাটারি, দুটি তার এবং একটি এলইডি দিয়ে আমরা খুব সাধারণ একটি সার্কিট তৈরি করতে পারি। সহজ কথায়, ব্যাটারি হলো ছোট একটি নিয়ন্ত্রিত বোমা। আর্নেস্তো জুলিও কালভো একজন অধ্যাপক এবং গবেষক। তিনি গত 12 বছর ধরে লিথিয়াম নিয়ে কাজ করছেন। আপনি খুব ছোট একটি জায়গায় প্রচুর শক্তি জমা রাখছেন। আপনি চান এই পুরো শক্তিটা খুব দ্রুত বেরিয়ে আসুক, তবে তা যেন নিয়ন্ত্রিত উপায়ে হয়, বিস্ফোরণ ঘটে নয়। এটি ইলেকট্রন এবং আয়নের চলাচলের মাধ্যমে কাজ করে। ইলেকট্রন হলো ক্ষুদ্র ঋণাত্মক চার্জযুক্ত কণা যা পরমাণুর চারপাশে ভেসে বেড়ায়, আর আয়ন হলো এমন পরমাণু যা ইলেকট্রন হারিয়েছে বা লাভ করেছে। এই ব্যাটারিতে আছে লিথিয়াম, গ্রাফাইট, কোবাল্ট এবং একটি তরল পদার্থ। ব্যাটারির একটি দিক ঋণাত্মক এবং অন্য দিকটি ধনাত্মক চার্জযুক্ত। লিথিয়াম আয়ন এবং ইলেকট্রনগুলো ব্যাটারির একপাশে থাকে। সার্কিটের সাথে সংযোগ পেলে ইলেকট্রনগুলো ব্যাটারির বাইরের অংশ দিয়ে চলে এবং বিদ্যুৎ তৈরি করে। বিদ্যুৎ নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যায় এবং মাঝখানে থাকা এলইডির মধ্য দিয়ে প্রবাহিত হয়। ব্যাটারির ভেতরে যা থেকে যায় তা হলো লিথিয়াম আয়ন। এখান থেকেই লিথিয়াম আয়ন ব্যাটারির নামকরণ। আয়নগুলো ব্যাটারির ভেতর দিয়ে গ্রাফাইট থেকে কোবাল্টের দিকে যায়। যখন চার্জ দেওয়া হয় তখন তারা উল্টো দিকে যায়। কিন্তু এই প্রক্রিয়ায় ব্যাটারিগুলো মূলত নিজেদের ধ্বংস করে ফেলে। হয় তারা বিদ্যুৎ তৈরির ক্ষমতা হারায়, নয়তো ইলেকট্রোডের উপর রাসায়নিক পদার্থ জমে যায়। ব্যাটারির বয়স বাড়ার সাথে সাথে ইলেকট্রন চলাচলের দক্ষতা কমতে থাকে এবং ব্যাটারি তার ক্ষমতা হারায়। ধাতুগুলো জমে কাঁটার মতো আকার নিতে পারে, যা ব্যাটারিতে শর্ট সার্কিট ঘটাতে পারে। ব্যাটারি নষ্ট হওয়ার সবচেয়ে খারাপ দিক হলো এতে আগুন ধরে যেতে পারে এবং বিস্ফোরণ ঘটতে পারে। তাই একটি ভালো ব্যাটারি বিস্ফোরণ ছাড়াই প্রচুর শক্তি জমা রাখতে পারে এবং দ্রুত তার কার্যক্ষমতা হারায় না। আগেকার দিনের বেশিরভাগ ব্যাটারি সীসা এবং অ্যাসিড দিয়ে তৈরি হতো। পেট্রোল চালিত গাড়িতে ব্যবহৃত ব্যাটারিগুলো এখনও তাই। সীসা দিয়ে ভালো ব্যাটারি তৈরি হলেও এটি ভারী এবং অত্যন্ত বিষাক্ত। এটি খনি থেকে তোলার সময় পরিবেশে ছড়িয়ে পড়তে পারে এবং মানুষ, উদ্ভিদ ও প্রাণীর শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে। বর্তমানে ব্যাটারিতে ব্যবহৃত বেশিরভাগ সীসা রিসাইকেল বা পুনর্ব্যবহার করা হয়, কিন্তু এই কাজ প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিবেশে করা হয়, যা মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। লিথিয়াম দিয়ে দুর্দান্ত ব্যাটারি হওয়ার অন্যতম কারণ হলো সীসা বা অ্যাসিডের মতো লিথিয়াম অতটা বিষাক্ত নয়, এর বিষক্রিয়া মৃদু। 1970-এর দশকের তেল সংকটের সময় এক্সনের একজন কর্মী লিথিয়াম আয়ন ব্যাটারি আবিষ্কার করেন। মানুষ তখন জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজছিল। তার তৈরি ব্যাটারিগুলো খুব বিপজ্জনক ছিল, কিন্তু পরে অন্য দুজন গবেষক সেই ধারণাটিকে আরও উন্নত করেন। একজন এতে কোবাল্ট যোগ করেন, যা ধারণ ক্ষমতা দ্বিগুণ করে দেয়। অন্যজন কার্বন যোগ করে ব্যাটারিটিকে আরও নিরাপদ ও স্থিতিশীল করেন। এর ফলাফল এতটাই বৈপ্লবিক যে 2019 সালে এই 3 আবিষ্কারক নোবেল পুরস্কার পান। তাই লিথিয়াম আয়ন ব্যাটারি একটি বিশাল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য। এটি আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। আবিষ্কৃত অন্য যে কোনো ব্যাটারির চেয়ে এই নতুন লিথিয়াম ব্যাটারিগুলো প্রতি গ্রামে অনেক বেশি শক্তি সঞ্চয় করতে পারে। অদ্ভুত ব্যাপার হলো লিথিয়ামের এত দারুণ হওয়ার কারণ হচ্ছে এটি অত্যন্ত সক্রিয় বা রিঅ্যাক্টিভ। আমি যদি এই ব্যাটারিটা খুলি, ভেতরে এক টুকরো লিথিয়াম পাওয়া যাবে, কিন্তু আমি সেটা করব না, কারণ এটি এতটাই উদ্দায়ী যে আমার ত্বকের সামান্য আর্দ্রতার সাথেও বিক্রিয়া করবে। সেই লিথিয়ামের টুকরোটি এক পাত্র পানিতে ফেললে সাথে সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাই আমি কিছু লিথিয়াম জোগাড় করেছি, যা 99% বিশুদ্ধ হওয়ার কথা। আমি এটা পানিতে ফেলার চেষ্টা করব এবং দেখব কি ঘটে। তবে আগে নিরাপত্তা নিশ্চিত করে নিচ্ছি। এটি খুব নরম একটি ধাতু, তাই শুধু আঙুল দিয়েই ভেঙে ফেলা সম্ভব। বাহ, দেখুন, এটাই ভেতরের লিথিয়াম। বাতাসের অক্সিজেনের সাথে এটি এত দ্রুত বিক্রিয়া করছে যে ধাতুর রং এখনই কালো হতে শুরু করেছে। আমরা এখন এই ছোট্ট লিথিয়ামের টুকরোটি পানিতে ফেলার চেষ্টা করব এবং দেখব কি হয়।
ঠিক আছে, তাহলে দেখা যাক। এমনটা কেন হয় তা বুঝতে আমাদের আবারও ইলেকট্রনের দিকে তাকাতে হবে। লিথিয়াম খুব সহজে ইলেকট্রন হারায় এবং আয়ন তৈরি করে। এর মানে হলো ব্যাটারির ভেতরে আয়নগুলো খুব দ্রুত এবং দক্ষতার সাথে চলাচল করতে পারে। এই কারণেই ব্যাটারি দ্রুত চার্জ হয়, টেকে অনেক দিন। সবচেয়ে বড় কথা, বেশি শক্তি সঞ্চয় করতে পারে। শক্তি সঞ্চয়ের ক্ষমতা ছাড়াও ওজনের দিক থেকেও লিথিয়াম সেরা। এই সবগুলোই ব্যাটারিতে ব্যবহার করা সম্ভব, কিন্তু তাতে ব্যাটারি ভারী হয়ে যাবে। কারণ লিথিয়াম হলো পৃথিবীর সবচেয়ে কম ঘনত্বের ধাতু। এটি অত্যন্ত হালকা হওয়ার কারণে ইলেকট্রনিক্সের জন্য এটি সেরা বিকল্প। 80 দশকের সেই বিশাল মেশিনের বদলে কম্পিউটার যে আজকের এই আকারে এসেছে, তার অন্যতম প্রধান কারণ হলো লিথিয়াম আয়ন ব্যাটারির আবিষ্কার। বৈদ্যুতিক গাড়ি, বাস এবং বিমানের জন্য এটি নিঃসন্দেহে সেরা বিকল্প। কারণ যানবাহন যত হালকা হবে, সেটি চালাতে তত কম শক্তি লাগবে। আর এই কারণেই লিথিয়ামের চাহিদা রকেটের গতিতে বাড়ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে 2040 সালের মধ্যে লিথিয়ামের চাহিদা 13 থেকে 51 গুণ পর্যন্ত বাড়তে পারে। লিথিয়াম উৎপাদনে অস্ট্রেলিয়া শীর্ষে, তারপর চিলি। কিন্তু বিশ্বব্যাপী বিশাল চাহিদা মেটাতে অন্যান্য দেশও উৎপাদন বাড়াচ্ছে। আপাতত বৈদ্যুতিক গাড়ির শিল্পই লিথিয়ামের চাহিদাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। এরিক বুইসন জ্বালানি রূপান্তরের জন্য প্রয়োজনীয় খনিজগুলোর চাহিদা ও সরবরাহ মূল্যায়ন করেন। 2022 সালে বিশ্বব্যাপী লিথিয়াম উৎপাদন ছিল 1,30,000 মেট্রিক টন। 2010 সালের তুলনায় এটি 4 গুণ বেড়েছে। তখন উৎপাদন ছিল 28,100 মেট্রিক টনের কিছু বেশি। ভালো খবর হলো, মাটির নিচে এটি প্রযুক্তিগতভাবে যথেষ্ট পরিমাণেই আছে। কিছু হিসাব অনুযায়ী এর পরিমাণ প্রায় 8 কোটি মেট্রিক টন, যা পৃথিবীর প্রতিটি মানুষের ভাগে প্রায় 10 কেজি। প্রচুর পরিমাণে থাকলেও এই সাদাসোনা পাওয়া সহজ নয়। মাটি থেকে এটি উত্তোলন বেশ ধীরগতির এবং ব্যয়বহুল হতে পারে। আর এখন খনন ও পরিশোধন প্রক্রিয়া গুটি কয়েক দেশে সীমাবদ্ধ। এর মানে হলো, বর্তমানে যে পরিমাণ সরবরাহ আছে, চাহিদা তার চেয়ে দ্রুত বাড়ছে। এর ফলে সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। পরিবেশ বান্ধব শক্তির দিকে আমাদের অগ্রযাত্রা ধীর করে দিতে পারে। এই সংকটের কারণে দামও বাড়ছে। 2020 সালের পর কাঁচামালের দাম বেড়েছিল, কিন্তু অন্যগুলোর দাম কমলেও লিথিয়ামের দাম বাড়তেই থাকে। খনি খননের নিজস্ব কিছু সমস্যাও আছে। পাথরের আকরিক থেকে লিথিয়াম বের করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, যা আসে মূলত জীবাশ্ম জ্বালানি থেকে। এর চেয়ে ভালো উপায় হলো ব্রাইন বা লবণাক্ত পানি থেকে এটি সংগ্রহ করা, যেখানে খনিজ মিশ্রিত পানি থাকে। বর্তমানে সবচেয়ে বড় প্রক্রিয়াটি হলো বিশাল বিশাল অগভীর পুকুরে এই লবণাক্ত পানি বাষ্পীভূত করা। এই পুকুরগুলো লম্বায় এক একটা ফুটবল স্টেডিয়ামের চেয়ে প্রায় 3000 গুণ বড় হতে পারে। ব্রাইন খনিগুলোতে 1 টন লিথিয়ামের জন্য হাজার হাজার লিটার পানি ব্যবহার করা হয়। চিলিতে লিথিয়াম খনির কারণে ইতিমধ্যে এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। খনিগুলো মাটির উর্বরতা নষ্ট করতে পারে এবং স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। এরপর আছে ব্যাটারি ব্যবহারের পর সেগুলোর কি হবে সেই সমস্যা। যদিও লিথিয়াম পুনরায় ব্যবহার করা সম্ভব, কিন্তু লিথিয়াম ব্যাটারি নষ্ট হয়ে যায় এবং বেশিরভাগই শেষমেশ আবর্জনার স্তূপে জায়গা পায়। যেমন এই একবার ব্যবহারযোগ্য বা ডিসপোজেবল ভেপগুলো লিথিয়াম ব্যাটারির কারণে খুব হালকা এবং ব্যবহার করা সহজ। কিন্তু এগুলোর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ল্যান্ডফিল বা আবর্জনার ভাগাড়ে এগুলোর পরিমাণও বাড়ছে। গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে প্রতি সেকেন্ডে 2টি ভেপ ফেলে দেওয়া হয়। এগুলোর ভেতরে লিথিয়াম ব্যাটারি থাকে, যা আসলে রিচার্জেবল বা পুনরায় চার্জ দেওয়ার যোগ্য, কিন্তু তা করা হচ্ছে না। বের করেছি। বাহ, দেখুন, এই তো ব্যাটারি। একদিকে আমাদের আরো লিথিয়াম খনি দরকার, আর অন্যদিকে আমরা লিথিয়াম ফেলে দিচ্ছি। এর একটি সুস্পষ্ট সমাধান হলো লিথিয়াম ব্যাটারি রিসাইকেল বা পুনর্চক্রায়ন অবকাঠামো তৈরি করা। সীসার ব্যাটারির ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল। সরকারি বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রে 99% সীসার ব্যাটারি এখনো রিসাইকেল করা হয়। লিথিয়াম রিসাইকেল করার জন্য সম্পূর্ণ নতুন প্রযুক্তির প্রয়োজন, তবে এটিও এখন উন্নত হচ্ছে। আমার মনে হয় আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। লিথিয়াম সহ ব্যাটারির ভেতরের ধাতুগুলো মূল্যবান। অনেক সরকার ইতোমধ্যে নীতিমালা তৈরি করছে। আমরা ইভি ব্যাটারি রিসাইক্লিংয়ের ক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগও দেখছি। তাই ইভি ব্যাটারির বেশিরভাগ লিথিয়াম যে রিসাইকেল করা হবে, তার প্রবল সম্ভাবনা রয়েছে।
2030 সালের মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি রিসাইক্লিং বছরে 420 কিলোটনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বছরে 50 কিলোটন। খনি খননও শীঘ্রই পরিবেশের জন্য কম ক্ষতিকর হতে পারে। ইতিমধ্যে ব্যবহৃত একটি পদ্ধতি হলো ডাইরেক্ট লিথিয়াম এক্সট্রাকশন, যেখানে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে লিথিয়াম আলাদা করা হয়। এই পদ্ধতিতে কয়েক বছরের বদলে মাত্র কয়েক দিন সময় লাগে এবং পানি ও শক্তিও কম খরচ হয়। উন্নত লিথিয়াম ব্যাটারিও আসছে। কোবাল্ট, যা খুব সমস্যা সংকুল পরিবেশে খনন করা হয়, তার জায়গায় নিকেল, ম্যাঙ্গানিজ বা লোহা ব্যবহার করা যেতে পারে, অথবা ব্যাটারির গ্রাফাইটের বদলে গ্রাফিন ব্যবহার করা যেতে পারে। গ্রাফাইটের একটি স্তর নিয়ে সেটিকে ক্রমাগত পাতলা করতে করতে যখন কার্বন পরমাণুর একটি মাত্র স্তরে পরিণত করা হয়, তখনই এটি তৈরি হয়। গ্রাফিন এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী উপাদান এবং গ্রাফাইটের চেয়ে বেশি পরিবাহী। এছাড়া ব্যাটারির ভেতরটা তরলের বদলে কঠিন পদার্থ দিয়েও তৈরি করা সম্ভব, যাতে বিস্ফোরণের ঝুঁকি কমে। এর বেশিরভাগই এখনো গবেষণাগারে, কিন্তু এই অগ্রগতিগুলো ব্যাটারিকে আরও নিরাপদ ও দীর্ঘস্থায়ী করতে পারে। এর ফলে গ্রিড বা জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে নবায়নযোগ্য শক্তি জমা রাখার জন্য এগুলো আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তাই লিথিয়ামের প্রতি আমাদের এই আসক্তি সহসাই যাচ্ছে না, কারণ ব্যাটারির জগতে লিথিয়ামের আধিপত্য আছে এবং তার যৌক্তিক কারণও আছে। উত্তোলন নিয়ে নানা সমস্যা থাকলেও কয়লা খনন বা জীবাশ্ম জ্বালানি উত্তোলনের চেয়ে এটি অনেক কম ক্ষতিকর এবং রিসাইক্লিং পদ্ধতিও খুব শীঘ্রই আমাদের হাতে নাগালে চলে আসবে। এই অগ্রগতিগুলোর সাথে সাথে আমরা হয়তো দেখব এই সাদাসোনাই ভবিষ্যতের পরিচ্ছন্ন শক্তিকে চালিত করছে।